শোনা যাচ্ছে না। মনে হয় ব্যাক সাইডে কাজ চলতেছে। Any problem?
স্বাগতম বাংলা কথা লাইভে। বাংলা কথা আমাদের কণ্ঠে, আপনার কথা। বাংলা কথা সঙ্গতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, বাংলা কথা মানুষের কথা বলে। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে বাংলা কথা পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে ৭১-এর বাংলাদেশ কি এখন স্বাধীন, এবং এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবার জন্য এখানে দুজন অতিথি রয়েছেন। খোকন মজুমদার ভাই, সভাপতি ডেনমার্ক আওয়ামী লীগ, মুরাদ খান ভাই, সাধারণ সম্পাদক নেদারল্যান্ড আওয়ামী লীগ। আপনাদেরকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা যারা সংযুক্ত আছেন তাদের উদ্দেশ্যে আমাদের মূল আলোচনায় যাবার পূর্বে আমি একটি তথ্য শেয়ার করতে চাই সকলের সঙ্গে। আমি সেটি পাঠ করে শোনাচ্ছি। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা হচ্ছে না আপাতত। মুরাদ ভাই কেউ আছে? না, মুরাদ ভাই মনে হয় ওই যে কোনো একটা মনে হয় টেকনিক্যাল কারণ হয়েছিল, বেরিয়ে গেছিল বোধহয়। রাজীব ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? আপনি বললে আমরা যাব লাইভে। বাংলা কথা লাইভ পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বাংলা কথা আমাদের কণ্ঠে, আপনার কথা। বাংলা কথা মানুষের কথা বলে, সঙ্গতি অসঙ্গতির কথা বলে। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের আলোচনার বিষয়, আমাদের পর্বের ৭১-এর বাংলাদেশ কি এখন স্বাধীন। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য যুক্ত রয়েছেন খোকন মজুমদার ভাই, যিনি ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি, এবং আমাদের সঙ্গে আর একজন অতিথির যুক্ত হবার কথা, তার নাম মুরাদ খান, তিনি নেদারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো আজকের যেই মূল আলোচনা, সেখানে যাবার পূর্বে যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন দর্শকবৃন্দ, আমাদের যারা নিয়মিত অনুষ্ঠান বা লাইভ দেখেন, তাদের উদ্দেশ্যে আমি একটি তথ্য সকলের সাথে শেয়ার করতে চাই মূল আলোচনায় যাবার পূর্বে। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা হচ্ছে না আপাতত। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নেওয়া উদ্যোগ স্থগিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে গত ৪ বছরে মন্ত্রণালয় ৫৬০ জন বুদ্ধিজীবীর নাম তালিকাভুক্ত করে ৪টি গেজেট প্রকাশ করে। জাতীয় কমিটির সর্বশেষ সভা হয় ১৮ মার্চ এবং উপকমিটির সভা হয় ১ জুলাই ২০২৪। আই রিপিট, কোট আনকোট, জাতীয় কমিটির সর্বশেষ সভা হয় ১৮ মার্চ এবং উপকমিটির সভা হয় ১ জুলাই ২০২৪। নাম প্রকাশে অনিচ্ছুক উভয় কমিটির একজন সদস্য আমাদেরকে বলেন, এই সভার পর থেকে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা সম্পর্কে কর্তৃপক্ষ থেকে তেমন কিছু শুনিনি। আমি মনে করি না এই উদ্যোগটি দিনের আলো দেখবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় কমিটির প্রধান ইশরাত চৌধুরী বলেন, কোনো কমিটি না থাকায় তালিকা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। কমিটিগুলো সংস্কার করা হলে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করার বিষয়টি আবার বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, এটি একটি নীতিগত বিষয়, এ ব্যাপারে আমি একা সিদ্ধান্ত নিতে পারি না। অন্তর্বর্তী সরকার বা পরবর্তী রাজনৈতিক সরকার এটি পুনর্বিবেচনা করতে পারে। এই বিষয়ে আমরা মূল আলোচনায় যখন সংযুক্ত হব তখন কথা বলবো। তো আপনারা প্রত্যেকেই জানেন আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রত্যেকটি বুদ্ধিজীবী শহীদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, তাদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি মূল অনুষ্ঠানে এখন ফিরে যাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন খোকন ভাই। খোকন ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় আপনি জানেন, সেটা হচ্ছে ৭১-এর বাংলাদেশ কি এখন স্বাধীন। আপনি একটু আপনার মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ আপু। আমার শ্রোতা দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা।
আজ 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 15ই আগস্টে নিহত ওনার পরিবারবর্গ, 3রা নভেম্বর 4 জাতীয় নেতা এবং 1971 সালের 30 লক্ষ শহীদা 2 লক্ষ মা বোন। তার সাথে 14ই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি, আজকে সেই দিন। সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করি। আপনার প্রশ্নটা ছিল আজকে আমরা স্বাধীন কিনা 71 পরবর্তী। এটা অত্যন্ত সহজ সরল একটা প্রশ্ন, আবার অত্যন্ত জটিল। আজ 5ই আগস্টের পর যদি আপনি দেখেন বাংলাদেশের যে অবস্থা, জনগণ কথা বলতে পারে না, শিক্ষকরা তাদের শিক্ষা প্রতিষ্ঠান অনুযায়ী যে শিক্ষা দিবে সে সুযোগ নাই, রাস্তায় মানুষ তার দাবি আদায়ের জন্য কোনো কথা বলবে সেটাও তারা পারে না। গরিব দুঃখী জনগণ আজ না খেয়ে মরতেছে। এই কোন স্বাধীনতা? আমরা গত 15 বছর বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন। উনি যেভাবে এই সুন্দর দেশকে চালিয়ে নিয়েছেন, যেভাবে যে উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন, সেটা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়িয়েছি। এবং বিশ্বে প্রবাসে আমাদেরকে যখন জিজ্ঞাসা করে কোত্থেকে এসেছো, আমরা বলতাম বাংলাদেশ থেকে। আজ 5ই আগস্ট পরে পরিচয় দিতে পারি না প্রবাসে। এই হলো আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা কোথায় নিয়ে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা, বিশেষ করে সমন্বয়করা কোথায় নিয়ে পৌঁছাইছে? তার সাথে যুক্ত হয়েছে ডক্টর ইউনূস, উনি ব্যবসায়িক মানুষ। উনি সুদের ব্যবসা করেন, উনি এনজিও চালান, উনি গ্রামীণ ব্যাংক চালান, উনি নোবেল পেয়েছেন, ওনার সেই সাইডটা উনি ভালো বুঝেন। কিন্তু একটা দেশ চালানো, দেশকে মানুষকে শান্তিতে রাখা, আজকে দেখেন আপনি দ্রব্যমূল্য দেশের অবস্থা কি পরিণত হয়েছে। আজ যে আলু মানুষ পালাই দেয়, সে আলু আজকে 200-300 টাকা হলো যে আলুর কেজি। আপনি ডিমের হালি আজকে হলো যে 70 টাকা 80 টাকা। মানুষ কিভাবে আছে? এইটাই কি স্বাধীনতা? অথচ আপনি দেখেন যখন শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, দেশ কত শান্তিতে ছিল, কত নিরাপদে মানুষ চলাফেরা করছে। আজকে আপনি আওয়ামী লীগের একটু শব্দ শুনলে, যে যদি শুনে যে আওয়ামী লীগ করে, তাকে না পাইলে তার সন্তানকে পর্যন্ত পিটানো হয়, তাকে না পাইলে তার মাকে, খালাকে, চাচিকে পর্যন্ত মেরে ফেলা হয়। এই কি স্বাধীনতা? এই স্বাধীনতা কি আমরা চেয়েছি? সেটা তো আমরা খোকন ভাই, শুধু আপনি আওয়ামী লীগের মানুষদের কথা বলেছেন যে যারা আওয়ামী লীগ করে তাদের উপরে এই আঘাত আসে, কিন্তু না, আমরা জানতে চাই যে আসলে সাধারণ মানুষের সাধারণ কি জনগণ এখন তো, এই যে সাধারণ জনগণ, আপনার এই যে বাজারে যান, আপনি দেখেন বাজারে সাধারণ জনগণ যে ক্ষুব্ধ, তাদেরকে জিজ্ঞাসা করা হলে বলে যে আমরা আগে সরকার অনেক ভালো ছিল, আমরা শেখ হাসিনাকে চাই। আপনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, তারা বলে যে আমরা আগে সরকারকে চাই, শেখ হাসিনাকে চাই। কারণ তারা যে সুযোগ সুবিধা এই বাংলাদেশের মানুষ পাইছে, সেই সুযোগ সুবিধা 5ই আগস্টের পর থেকে আর মানুষ পাইতেছে না। সুতরাং মানুষ স্বাধীন না। স্বাধীনতাটা কোথায় কোথায় আসলে ক্ষুব্ধ, মানে প্রতিহত হচ্ছে বা বাধা প্রাপ্ত হচ্ছে বলে আমি একটু জানতে চাইবো আমাদের মুরাদ খান ভাই আপনার কাছে। ধন্যবাদ আপনাদের দিদি এবং আমাদের খোকন ভাই যারা দেখছেন সবাইকে। আসলে আজকের এই দিনটি আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রথমে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। একটা জাতিকে নিশ্চিহ্ন করার জন্য, তার মেধা শূন্য করার জন্য ঠিক 16 ডিসেম্বরের 2 দিন আগে এই আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। এটা ছিল পাকিস্তানের নীলনকশা এবং তাদের সাথে জড়িত ছিল তৎকালীন সময় জামাত, আজকের যে বড় বড় কথা বলছে। আজকের এই দিনটি আমাদের খুবই ভাবতে কষ্ট লাগে যে স্বাধীনের 52 বছর পরেও আজকে আমরা ইতিহাস নিয়ে কথা বলছি। আমরা ভেবেছিলাম আজকে দেশটি 52 বছর হয়ে গেছে, আমরা একটা সঠিক পথে এগিয়ে যাব। যেমনি করে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি সারা বাংলাদেশকে সুসংগঠিত করে বাংলাদেশ একটা উন্নয়ন রোল মডেল হিসেবে সারা বিশ্বের, তৃতীয় বিশ্বের দেশ থেকে আজকে সে মিডল ইনকাম দেশের মধ্যে চলে গিয়েছিল। আজকের অবাক লাগে আজকে সেই স্বাধীনতার পরাজিত শত্রুরা আজকে দেশের নাটা ঘুরাচ্ছে।
তো আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের আজকে যে অবস্থা, এই অবস্থা যদি আমরা দেখি তখন আমাদের মনে পড়ে যায় সেই 71-এর কথা। আজকে স্বাধীনতার পক্ষের শক্তি তারা আজকে বলা চলে আজকে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে, তাদের বাক স্বাধীনতা বন্ধ করা হয়েছে। আজকে সেই পৃথিবীর যে আমাদের ভৌগোলিক অবস্থান যদি দেখি, সেখানে যে একটা ধর্মের নামে যারা রাজনীতি করছে, যারা ধর্মের নামে রাজনীতি করে একটা দেশের জাতীয় রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে, সেই গ্রুপটাই আজকে বাংলাদেশের তৎপর। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি সাধন করতে হলে আমাদের সেই মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং আগামী দিনে আমাদের কঠিন সময় আসতেছে। একটা বাংলাদেশের যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, সেই বাংলাদেশকে আমরা স্বাধীনতার বিরোধীদের কাছে ছেড়ে দিতে পারি না। সুতরাং আমাদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে এবং এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা বাস্তবায়ন করতে হলে আমাদের আবার রক্ত দিতে হবে। আমরা সবাই দেশে বিদেশে সবাই প্রস্তুত থাকবো এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। খোকন ভাই কাছে একটু জিজ্ঞাসা করব, খোকন ভাই, যে আমরা বাংলাদেশের সোশ্যাল মাধ্যমে সকল অন্য কোন টিভি চ্যানেল কিংবা পত্রপত্রিকা যতটা না বেশি দেখি, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে এবং সোশ্যাল মাধ্যমে জুলাইয়ের পর থেকে, অগাস্টের পর থেকে এই পর্যন্ত প্রচুর হত্যা দেখেছি, হিন্দুদের উপরে নির্যাতন দেখেছি, যেগুলো আমরা সবকিছু হয়তো জানতে পারি না। আপনার কি মনে হয় যে এই নির্যাতন এবং হত্যা শুধু যারা আওয়ামী লীগ করে তাদের উপরেই হয়েছে, নাকি আসলে যারা আমি বলবো যে কিছুটা প্রতারিতই হয়েছেন, তারা বুঝতে পারেননি, যেটা একটু আগে মুরাদ ভাই বলছিলেন, যে আসলে ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা তো আসলে শিল্ড হিসেবে ব্যবহার করেছে ছাত্রদেরকে। সেরকম অনেকের অনুশোচনা এখন আমরা দেখতে পাই এবং আমরা বুঝতে পেরেছি যে তারা আসলে নানাবিধভাবে বুঝতে পারেনি বিষয়টা। এটা আমরা আসলেই এখন বুঝতে পারছি। তাদেরও অনেকের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মধ্যে মার খাচ্ছে। আমরা অনেক নারীকে দেখতে পেয়েছি পোশাকের কারণে মার খাচ্ছে। যৌনকর্মীদের উপরে নির্যাতন হয়েছে, কক্সবাজারে দেখেছি আমরা। এবং যারা ওই যে লাল ডিপি করেছিলেন তাদের অনেককে এখন দেখি যে কান্না করছেন, বলছেন, এবং আমার কাছে এরকম অনেক তথ্য আছে, আমি নাম প্রকাশ করতে চাইছি না এই মুহূর্তে। তো এখন তো দেখছি যে আসলে তারাও এক ধরনের উপলব্ধির মধ্যে আসতে পেরেছে এবং তারা বুঝতে পারছেন যে এর পিছনের শক্তিটা অনেক ভয়াবহ শক্তি। তো সেই আলোকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে 71-এ যে চেতনা থেকে আসলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করা হয়েছে, সেই স্বাধীন আমরা কি এখন আছি কিনা বিগত 4 মাস? খোকন ভাই। না, আমরা তো স্বাধীন ভোটও নাই আপু, আমরা স্বাধীন নাই। আপনার বিশেষ করে আপনি প্রথমে যে প্রশ্নটা করছিলেন যে যে আওয়ামী লীগ ছাড়া কি অন্যরা কি এটার কি ভুক্তভোগী কিনা, আপনার সংখ্যালঘুর উপরে যে অত্যাচার করা হয়েছে যেটা বলার বাহিরে। আজকে মনে করেন আমাদের 51 থেকে আজকে 24-53 বছর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই ধরনের অত্যাচার, এই ধরনের নির্যাতন আর কখনো হয় নাই। আপনার কেন তাদের উপরে এই নির্যাতন? কারণ তারা জানে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই তারা ভালো থাকবে, হিন্দুরা ভালো থাকবে, দেশ ভালো থাকবে, যার জন্য সবসময় আপনি সংখ্যালঘুরা অথবা হিন্দুরা আওয়ামী লীগকে পছন্দ করে। কিন্তু আপনি দেখেন আজ এই কারণে তাদের উপরে জামাত, শিবির এবং বিএনপি মিলে যে অত্যাচার, যে টর্চার শুরু করছে, যেটা যেটা যার কারণে তারা অনেকেই দেশ ছেড়ে পালাইতে পর্যন্ত বাধ্য হয়েছে। এমনকি আপনার আমাদের যে দেশের যে সাধারণ জনগণ তারা পর্যন্ত আপনার শান্তিতে নাই। আপনি যে প্রশ্নটা আরেকটা করছিলেন যে আজকে আমরা স্বাধীন, এই যে বাংলাদেশে আমার যে আত্মীয় স্বজন আছে, আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, বা আমার এলাকার যারা আছে, বিএনপির অনেকেই আছে, জামাত নেই আমার এলাকায়। বিএনপি তাদেরকে প্রশ্ন করলে তারা আজ বলে যে বলার ভাষা নাই, আমরা আগে ভালো ছিলাম, শেখ হাসিনার সরকারে আগেই আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, আজ আমরা কিছুই পাই না। আপনার 5ই অগস্টের পরে আমার যে এলাকার যে মেম্বার, তার থেকে সমস্ত বিজিবি কার্ড টার্ড সমস্ত কিছু নিয়ে গেছে বিএনপি ছেলেরা এসে। তো দেশ কোথায় আছে? স্বাধীন স্বাধীন কিভাবে আছে? আজ আপনি মনে করেন যে এই যে 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 আপনার ঢাকা না ইন্ডিয়া, ঢাকা না দিল্লি, এই যে স্লোগান তুলছে, এই স্লোগানের মূল মন্ত্রটা কি? তারা চায় যে আবারও পাকিস্তান হোক, তারা পাকিস্তানে যাবে, যার কারণে তারা লং মার্চ করতেছে। তারা আগরতলা যাবে, তারা আগরতলা যায়, লং মার্চ করে যায়, সেখানে যায় ইন্ডিয়ার সাথে ভারতের সাথে যুদ্ধ করবে।
অথচ আজ দেখেন মায়ানমার বর্ডারে আজ মায়ানমার আর্মি চলে আসছে। দেশের অবস্থা স্বাধীন আপনি কিভাবে দেখবেন? আমি আজ থেকে সম্ভবত 3 মাস আগে আমি একটা স্ট্যাটাস দিছিলাম আমার ফেসবুকে যে দেশে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশে দুর্ভিক্ষ আসবে। আপনি সেই পথে এখন যাচ্ছে। কিন্তু এই আমি আর গৃহযুদ্ধের সম্ভাবনার কারণটা কি বলে মনে হয় আপনার? এই গৃহযুদ্ধ কেন? আমরা তো একটা স্বাধীন দেশই ছিলাম। এই এই গৃহযুদ্ধের কারণ হলো যে বিশেষ করে জামাত কখনোই চায় নাই যে বাংলাদেশ স্বাধীন হোক। তারা বাংলাদেশের পতাকা, বাংলাদেশের যে মনে করেন যে এই আমার জাতীয় সঙ্গীত, এগুলা তারা আজও মেনে নিতে পারে না। এই জন্য তারা চাচ্ছে যে হিন্দুদের উপর আক্রমণ করে একটা উগ্র অবস্থা সৃষ্টি করে, বাংলাদেশে জঙ্গি সৃষ্টি করে তারা ইন্ডিয়ার সাথে অথবা মায়ানমারের সাথে একটা যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে তারা পাকিস্তানকে এখানে সাহায্য পাবে, পাকিস্তানের সাহায্য পাবে এবং পাকিস্তান আসবে বাংলাদেশকে সাহায্য করতে। তখন পাকিস্তান বাংলাদেশকে দখল করবে। এই হলো তাদের মেইন টার্গেট। হ্যাঁ, এটা এবং হলো যে আমরা আজকে সুদূর আমরা পরিকল্পিত তাদের এই টার্গেট। এবং আজকে আমরা একটি খবরে দেখলাম যে চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে সার্ক আবার আহ, যেন পুনরুজ্জীবিত হয়, ভারত এবং পাকিস্তানের মধ্যে যেন সম্পর্ক ঠিক করে সার্ক যেন আবার পুনরুজ্জীবিত হয়। আমাদের কাছে কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমি একটু করতে চাই আমাদের মুরাদ খান ভাইয়ের কাছে। স্বাধীনতার 53 বছর পর কেন আবার প্রেস ক্লাবে জিন্নাহর জন্মদিন পালন করা হলো? মুরাদ ভাই। ধন্যবাদ। এই যে আমাদের খোকন ভাই যেটা বলে গেছে, বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে শক্তি। আজকে 53 বছর পরে আমাদের স্বাধীনতা দেশ নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই আমাদের দুর্ভাগ্য। এখানে বুঝতে হবে বিষয়টা কি। আজকে দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কারা ছিল স্বাধীনতা পক্ষের শক্তি? যে দলটির নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে দলটির নেতৃত্বে এবং যে মহান নেতার বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই দলটি দীর্ঘদিন ক্ষমতায়। আর এটাই স্বাভাবিক, একটা দেশের স্বাধীনতা মানবতাবাদী দল তারাই দীর্ঘদিন ক্ষমতায় থাকে। এখানে মূল বিষয় হচ্ছে সারা বিশ্ব যে খেলাফত রাজনীতিটা চলছে, ইসলামিক ইসলামিক শাসন ব্যবস্থা তারা চাচ্ছে, সেটা হলো জামাত। এই যে ওহাবি গ্রুপটা, এদের হাতে বেসিক্যালি বাংলাদেশের কোন ইতিহাস তাদের পক্ষে নাই। বাংলাদেশের টোটাল ইতিহাসটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে। তারা দেখতে পাচ্ছে আজকে যে বাংলাদেশের বাঙালির জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা যদি রাজনীতিকে, সেখানে তাদের অবস্থান নেই। আজকে ধর্মনিরপেক্ষতা রাজনীতিতে তারাও সেখানে নেই, গণতন্ত্র চর্চায় তারা নেই। তাদের কথা হলো একটা, এদেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে সেই স্বাধীনতা বিপক্ষের শক্তিদের সাথে নিয়ে তারা নতুন একটা বিপ্লব করতে চায়। যে বিপ্লব বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধ পরিবার থাকতে এক বিন্দু রক্ত থাকতে আমরা সেই সুযোগ আমরা দেবো না। প্রয়োজন আমরা লাশ হয়ে আবার বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ সংবিধান আমরা অক্ষুণ্ণ রাখবো। আজকে তারা কেন জিন্নার জন্মবার্ষিকী পালন করছে? যে জাতি দীর্ঘ 23 বছর সংগ্রাম, 1948 সাল থেকে শুরু 71 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধিকার আন্দোলন হয়েছে। এদেশে সে 52 থেকে শুরু করে 71-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, সবকিছুতেই এদেশে বাংলাদেশের 7.5 কোটি বাঙালির, প্রায় 6 কোটি বাঙালি ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। তারা ছিল কিন্তু সেই পরাজিত শক্তি। এমনকি 71-এর মুক্তিযুদ্ধের সময় যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের যুদ্ধ করে আমার বোন আপনার বোন মাকে যখন ঘর থেকে তুলে নেয়, এরা কারা ছিল? সেই তৎকালীন সময় রাজাকার আলবদুল আসাম এরাই। পাকিস্তান আর্মি কিন্তু আমার বাড়িটা চিনতো না, আপনার বাড়িটা চিনতো না, ওই আমাদের বাড়ির পাশে যে রাজাকার পরিবারটা ছিল তারাই কিন্তু দেখিয়ে দিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে এরা যেটা চাচ্ছে, বাংলাদেশের ইতিহাস তারা মানে না, বাংলাদেশের সংবিধান তারা মানে না। আজকে যে এই যে জুলাই আগস্ট যে বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলে, আসলে তো বোকার সঙ্গে বাস করছে। মানুষ বুঝে গেছে এটা একটা জামাত শিবিরের বি টিম, বৈষম্য ছাত্র আন্দোলন, এর একটা সন্ত্রাসী জঙ্গি হামলা করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। এইভাবে কোনো রাজনীতি না। একটা স্থিতিশীল রাষ্ট্রকে, একটা স্থিতিশীল সরকারকে এইভাবে পতন করতে হয় না। আজকে সেনাবাহিনীর মধ্যে কিছু আমরা যে বিভিন্ন ভাবে তথ্য পাচ্ছি, সেনাবাহিনীর মধ্যে কিছু গ্রুপ ঢুকে গেছে, সেখান থেকে নাকি গোলাগুলি করেছে। আজকে পুলিশ বাহিনীকে হত্যা করা হয়েছে, আজকে সাধারণ জনগণকে হত্যা করা হয়েছে, আজকে আজকে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছে। বাংলাদেশের যে মূল স্তম্ভ, আমরা যে 4টা মূলনীতির ভিত্তিতে এগিয়ে যাচ্ছিলাম মুক্তিযুদ্ধের সাথে শপথ গ্রহণ করে, আজকে সেখানে তারা সবকিছু বন্ধ করে দিয়ে দিচ্ছে। আজকে যে মেটিকুলাস অর্গানাইজ যে প্রিপ্ল্যান করে তারা যে এই যে সংগঠনটা বা যে অপকর্মগুলো তারা করেছে, এই জন্য দায়ী কিন্তু আজকে বর্তমান সরকার ইউনূস, তার সাথে যারা সহযোগী আছে। আপনি দেখেন বাংলাদেশে যতগুলো অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের সরকার পতনের পর কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আর্মি ব্যাক সরকার বলেন, অথবা মার্শাল ডেমোক্রেসি বলেন, দেশ কিন্তু ঠিক মতো চলছিল ওই নির্বাচন পর্যন্ত। সেখানে 3 মাস লাগুক, 6 মাস লাগুক, 1 বছর লাগুক। কিন্তু এখানে কি অবস্থা? তারা সংস্কারের নামে স্বাধীনতার মূল ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশে এমন কোন শক্তি বা এমন কোন ব্যক্তি বলতে পারে যে জাতির জন্য
বঙ্গবন্ধু 23 বছর সংগ্রামে 24টি বছর 12টি বছর কারাগারে তার জীবন কাটিয়েছে শুধু বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তির জন্য। আজকে তার ইতিহাসকে ওই সেই 32 নম্বর, যে 32 নম্বর আমরা এ ছিল বাংলাদেশের কার্যালয়, দেশের টোটাল স্বাধীনতা আন্দোলনের সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো এই 32 নম্বরে, সে 32কে জ্বালিয়ে দিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি এই শক্তি জিন্নার বার্থডে তো করবে, যে জিন্নার পাকিস্তানের অস্তিত্ব নাই, ভারতবর্ষের অস্তিত্ব নাই, যে জিন্না বাংলাদেশের যে প্রথম যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে 1948 সালে প্রথম বলছিল যে বাংলাদেশের একমাত্র ভাষা উর্দু, তখন তৎকালীন সেই ছাত্র সমাজ যে 52 ভাষা আন্দোলন হয়েছিল সেই থেকেই তো আমাদের স্বাধীনতার আন্দোলন এবং মুক্তিযুদ্ধ। কিন্তু দুর্ভাগ্য আজকে এই এত বছর পরে এসে আমরা যে নূতন জেনারেশন, যে চোরের জেনারেশন আমরা পেয়েছি, যে লুটপাটের জেনারেশন পেয়েছি, জঙ্গিবাদের জেনারেশন পেয়েছি, এর জন্য আমাদেরকে আবার প্রতিহত, আমাদের বাল বাচ্চারা, আমাদের নাতিপুত্রাই স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতা ঐতিহ্যকে ধরে রাখবে। সুতরাং আজকের ওই 2-4 জনের মহিলা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে এক জায়গায় মিটিং করলো, তাতে আমাদের কিছু যায় আসে না। এখন আমাদের নতুন করে ভাবতে হবে, সময় এসেছে এই বাংলাদেশের অস্তিত্ব, যে বাংলাদেশ দীর্ঘ সে 48 সাল থেকে শুরু করে 71 এবং 71 থেকে শুরু করে এই পর্যন্ত আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে কি হয়েছে। কোন পৃথিবীর কোন ব্যক্তি বা কোন পরিবার কোন ব্যক্তিকে বলতে পারে আমি বিয়ে শাদী করার পর একটা ঘর সংসার 2 বছর 3 বছর সব কমপ্লিট করতে পারবো? পারে নাই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, 71 যুদ্ধ হয়েছে, মাত্র 3.5 বছর মাথায় জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। কারা করেছে? সেই পাকিস্তান থেকে ফেরত কিছু আর্মি অফিসার এবং এই জামাতিরা, যারা পাকিস্তানের পক্ষে ছিল এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধু হত্যা করেছে। তারপর কি হলো? জিয়াউর রহমান ক্ষমতা আসলে বললো আমি নির্বাচনের ক্ষমতায় চলে যাব, আমি দুধের নহর বইয়ে দেবো। তারা সেটা করে নাই। তারা মার্শাল ডেমোক্রেসি জারি করে এই জামাতিদের এন্টি লিবারেশন ফোর্স নিয়ে তারা একটা জাতীয়তাবাদী নামে, আমরা ছিলাম বাঙালি জাতীয়তাবাদী বিশ্বাসী, তারা বাংলাদেশিটা এক করে নতুন একটা তন্ত্র করে ক্ষমতা চালিয়ে গেল। তারপরে দেখলাম এরশাদ আসলো, আবার জামাত আসলো। এইভাবে কিন্তু আজকে বারবার আমরা ঘাত প্রতিঘাত নির্যাতনের শিকার হচ্ছি। আজকে দুর্ভাগ্য, আজকে শুধু দুর্ভাগ্য না, আজকে আমাদের সবাইকে চিন্তা করতে হবে বাংলাদেশের অস্তিত্বকে আমরা ঠিক আসলে টিকিয়ে রাখবো কিনা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি আমাদের এক হতে হবে। এই যে নতুন একটা সংগঠন যারা আছে অর্থবর্তী, এরা স্বাধীনতা পক্ষের লোক নাই, এরা পাকিস্তানের ব্রেন ওয়াশ। এই গ্রুপটা বাংলাদেশের কোনো স্বাধীনতার পক্ষে কোনো কাজ করতে চায় না, মুক্তির ইতিহাসকে সম্মান জানাতে চায়। যতটুকু বলছে আজকে চাপ সৃষ্টির কারণে আজকে বহির্বিশ্বে আওয়ামী লীগ সহ সারা বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে গণতান্ত্রিক আমি দেশগুলো আজকে এই সরকারের চাপের মধ্যে রাখছে এবং আগামীতে আরো চাপ সৃষ্টি হবে। আমরা চাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সুষ্ঠু ভোটের নির্বাচনের মধ্যে দিয়ে তিনি প্রধানমন্ত্রী ছিল। আজকে যারা এই যে অবৈধভাবে জঙ্গিবাদের মাধ্যমে জনগণকে ভুলভাল বুঝিয়ে মিথ্যা তথ্যের মধ্যে দিয়ে লাশের রাজনীতি করে আজকে তারা ক্ষমতা দখল করেছে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, তিনি রক্ত চাই নাই বলেই তিনি আজকে ক্ষমতা ওইভাবে রেখে গেছে। কিন্তু আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি আসবেন, তাকে আমরা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বসাবো, বাংলাদেশকে গণতন্ত্রের পক্ষে আবার সুন্দরভাবে রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, মুক্তিযুদ্ধের সম্পর্কে শক্তি বাংলাদেশ চালাবে, এই আশা আমি ব্যক্ত করছি। ধন্যবাদ মুরাদ ভাই। আমি একটু খোকন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমাদের কে একজন প্রশ্ন করেছেন যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত পরিবর্তন করার চিন্তা কেন করা হলো, এবং যদি তা করাই হলো, অবমাননা করা হলো, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলো না কেন? কিংবা এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, যদিও আমাদের সংবিধান অনুযায়ী কোনো ইন্টারিম গভর্নমেন্ট হয় না, সেই সরকারের যারা প্রধান রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তারা এই বিষয়ে অফিসিয়ালি কোনো বক্তব্য দেননি কেন? এটা আপনার কি মনে হয়? ধন্যবাদ আপু। এটার মেইন যেটা আমি বুঝতে পারছি সেটা হলো গিয়া, বর্তমান যারা আপনার অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা কারা? জি, তারাই তো হইলো ওই দোসর, সেই আপনার পাকিস্তানের দোসর। এবং জামাত এখানে মেইন যে কাজগুলা করছে আপনার 5ই আগস্টের আগে, আমরা আসলে এত সহজ সরল মনে বিশ্বাস করছি বাঙালিকে, যেভাবে বঙ্গবন্ধু বিশ্বাস করেছিল সেভাবে বিশ্বাস করেছিল শেখ হাসিনা। আর এই বিশ্বাসের ফলে তারা এই বিশ্বাসকে এরকম ভাবে ভেঙেছিল, তারা বিতর্কগত ভাবে তারা যে মেটিকুলাস যে ডিজাইন করেছিল, যে প্ল্যান করেছিল, সেই প্ল্যান অনুযায়ী তারা আগায় আসা তারা আজ বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল কোটা আন্দোলনের কেন্দ্র করে, তারা আজ আমার এই প্রধানমন্ত্রী, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে দেশ থেকে বাধ্য করছে। এরা কারা? এরাই তারা যারা আপনার রাজাকারের উত্তরসূরি, পাকিস্তানের উত্তরসূরি। তারা আজ অন্তর্বর্তীকালীন সরকারে আছে, যার কারণেই আজ তারা চাইতেছে যে বাংলাদেশের পতাকাকেই মুছে ফেলতে, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে মুছে ফেলতে। আর সেই কারণেই আজ যারা আছে আর্মি, পুলিশ, আপনার এমনকি যারা আছে তারা নিরীহ, তারা কোনো কথা বলতে পারতেছে না। আর্মিরা কোনো কথা বলে না,
পুলিশ তো কাজেই নাই, পুলিশ ভয়ে কাজে আসে না, পুলিশকে যা বলে তাই শুনে। নতুবা এই অবমাননা অবশ্যই এই গভর্নমেন্টের করা উচিত ছিল, তাদের বিচার করা উচিত ছিল কারা আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করছে, কারা আমাদের জাতীয় সঙ্গীতকে চেঞ্জ করতে চাইতেছে। কিন্তু এরাই তো তারা, তাদের মূল হোতা হলো এই ইউনূস গংরা। সুতরাং এটা আমরা কোনোদিন আশা করতে পারি না, যতদিন ইউনূস গংকে এখান থেকে সরানো না যাবে ততদিন পর্যন্ত, একটা নির্বাচিত সরকার যতদিন না আসবে ততদিন পর্যন্ত আমরা সুস্থভাবে এই দেশে থাকতে পারবো না। তবে আমাদের বিশ্বাস, যেভাবে আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, ইনশাল্লাহ উনি খুব শীঘ্রই দেশে ফিরে আসবেন এবং এর বিচার হবে, এর বিচার এই মাটিতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। যদিও এই বিগত একটি ভাষণে, লাস্ট একটি ভাষণে যিনি এখন চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বলেছেন যে 4 বছরও লাগতে পারে, কারণ এর মধ্যে অনেক সংস্কার এবং পরিবর্তনের প্রয়োজন রয়েছে। খুব দ্রুত নির্বাচনের কোনো কথা আমরা শুনতে পাই না। যাই হোক, মুরাদ ভাইয়ের কাছে জানতে চাইবো, আহ আজকে ডক্টর আসিফ নজরুল বলেছেন মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নাকি জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়েছে। এটার বিষয়ে আপনি যদি কিছু বলেন আমাদের। না না, ধন্যবাদ। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। ওনার কথা তো আসলে উনি এক এক সময় এক এক কথা বলেন, হ্যাঁ, আবুল তাবুল বলেন। উনি কিন্তু একসময় মুক্তিযুদ্ধের পক্ষে, সেই জাহানারী ইমামের যখন আমাদের যুদ্ধবন্দী বিচারের ব্যাপারে করার কথা ছিল, গণ আদালতের মাধ্যমে যে রায় হয়েছে, তখনই কিন্তু আমাদের সাথে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। এই একই ব্যক্তি আসিফ নজরুল মানুষকে ভুল বুঝিয়ে যে মিথ্যা মিথ্যা অপবাদ দিয়েছে, সেটা কি বলেছে 26 লক্ষ ভারতীয় সোলজার বাংলাদেশে কাজ করছে। আসলে তার কোনো প্রমাণ নাই বা কেউ কাজ করে নাই। উনি বলছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে নাকি ভারতীয়রা ভারতের সেনাবাহিনী কাজ করছে। আসলে এই বিভ্রান্তমূলক কথাবার্তা বলে জনগণকে তাদের মগজ ধলাই করা হয়েছে, যাতে করে আন্দোলনটা তারা ত্বরান্বিত করতে পারে। বেসিক্যালি উনি যে কথাবার্তা বলছেন, ওনার আইনের এই উপদেষ্টা হিসেবে এখন আর থাকার কোনো ক্ষমতা, উনি অধিকার রাখে না। এই ব্যক্তি সবসময় বাংলাদেশের রাজনীতিতে একটা ধূমজাল সৃষ্টি করে, একটা বিতর্কিত সৃষ্টি করে, উনি ওনার পজিশনটা ক্রিয়েট করে বাস বাকি সব ধ্বংসের মুখে ফেলাবে। এই হলো অবস্থা ওনাকে। যাই হোক, আমরা যেটা বলতে চাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এদের নির্বাচন দিতে, নির্বাচনের প্রশ্ন না, ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আজকে ওনারা জোরপূর্বক করে ক্ষমতা দখল করে আছেন, এর আলোচনা আসতে হবে। আর যদি আলোচনা না আসে, অন্যান্য রাজনৈতিক দল কি করে সেটা দেখার বিষয়। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা রাজনৈতিক সহাবস্থান সহ শুরু করে আইনের শাসন আমরা কায়েম করেছিলাম, আইনের শাসন চাই। আমরা যুদ্ধাপরাধী হত্যার বিচার করেছি, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। আজকে যে জুলাই আগস্ট যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কারাই হত্যাকাণ্ড করেছে, আজকে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়াতে আজকে ভেসে উঠছে। আজকে শুধু পুলিশের 2-1টা গুলিতে কাজ হয় না, অপর প্রান্ত থেকে জঙ্গিবাদরা যারা বিভিন্ন নাক মুখ থেকে যে গোলাগুলি করেছে, কারা পুলিশকে হত্যা করেছে, প্রায় 3,500 পুলিশ হত্যা করা হয়েছে। কারা পুলিশ লাইন, পুলিশ ব্যারাকে গিয়ে হত্যা করেছে তাদেরকে, কারা সাধারণ মানুষকে হত্যা করেছে। এই কথাগুলো এই মিডিয়াতে এখন আসতেছে না, কারণ আজকে আমাদের বাক সিদ্ধান্ত নাই। আজকে যে আপনি যে কথাটা বলছেন, নির্বাচন নিয়ে ভাবছে না, 3 বছর কি 4 বছর, তো এই হলো অবস্থা। সুতরাং এরা নিজেদেরকে বাঁচানোর জন্যই তারা এই কথাগুলো বলছে। হ্যাঁ মুরাদ ভাই, পুলিশ হত্যা হয়েছে এটা যেরকম সত্য, আবার আমরা এরকমও শুনেছি যে অনেক ছাত্র হত্যাও হয়েছে, যেটা সম্পূর্ণ দায় কিংবা অপরাধী বলে তারা দাবি করছেন আওয়ামী লীগ সরকারকে কিংবা পুলিশকে। এই বিষয়ে আপনার বক্তব্য? আমরা এখন অনেক জায়গায় শুনছি, অনেক ভিডিও দেখছি, অনেক কিছু প্রকাশ্যে আসছে যে আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যেই আসলে জামাত শিবির লুকিয়েছিল, তারাই হেলমেট বাহিনী, তারাই আসলে এই ছাত্রদেরকে হত্যা করেছে। তো আপনার এই বিষয়ে মতামত কি? আমি বলতে চাই, আমার সোশ্যাল মিডিয়া থেকে এবং বিভিন্ন জায়গার লাইভে যে নিউজগুলো আমি দেখেছি বা আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়েছি, স্পষ্ট আমরা দেখতে পারি, এখানে কিন্তু স্পষ্ট দেখা যায় যখন পুলিশ সামনে ছিল, অপরদিকে ছিল বিদ্রোহকারীরা, সেখানে গোলাগুলি হচ্ছে। পুলিশ নেই, পুলিশের হাতে অস্ত্র নাই, তাদের হাতে কোনো গুলি নাই, অথচ তাদের ভিতর থেকে লাশ পড়ছে, তাদের ভিতরে একটা বাচ্চা হত্যা করা হচ্ছে, তাদের ভিতর থেকে একটা দোকানে গিয়ে আগুন দেওয়া হচ্ছে। এগুলা তাদের প্রি প্ল্যান। এরা এমন ভাবে করছে ঘটনা তো শুধু ত্রাস সৃষ্টি করার জন্য, জনগণকে তাদেরকে বুঝতে দিতে ছিল যে এই সরকার সাধারণ সমর্থকদের, সাধারণ বিদ্রোহকারীদেরকে মারছে। না, ব্যাপারটা সেরকম না। এখানে যে ছাত্র হামলা হয়েছে তাদের ভিতর থেকে করা হয়েছে। আমরা ভিডিওতে দেখেছি, আপনি দেখবেন
হঠাৎ করে এটা 10টা লোক কেন একসাথে করেছে ছাত্রদের যে ভিতর থেকে করা হয়েছে যে আপনি বলছেন, এতে লাভটা হ্যাঁ কি আসলে, এটা কেন করা হয়েছে সেটাই একটু বলুন। কেন করা হচ্ছে? এরা দেখছে এদেশে এই সরকারকে নামানো এত সহজ হবে না। এদেশে সুষ্ঠু ভোট হলে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচিত হবে, এবং আগামী নির্বাচন তারা 4 বছর পরে হওয়ার কথা ছিল। এরা চেয়েছিল এইভাবে যে বাংলাদেশটাকে, এই সরকারকে বহির্বিশ্বে বদনাম করানোর জন্য এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে তারা। তারা জানে এখানে সুষ্ঠু, আজকে দেখেন কোটা আন্দোলনের যে আন্দোলনটা শুরু, কোটা কিন্তু সব মেনে নিয়েছে। এই কোটার পক্ষে কিন্তু একসময় আমরা কেউ ছিলাম না, কিন্তু আমরা কিন্তু এই ছাত্রলীগের তাৎক্ষণিক আন্দোলন করেছিল। তারপর ধীরে ধীরে একটা এই বিষয়টা আদালতে ছিল, আদালত বলছিল আমরা এত তারিখ গিয়া এটা একটা রায় ঘোষণা করব। তার আগে তো মাননীয় প্রধানমন্ত্রী সব মেনে নিয়েছে। কিন্তু এদের টার্গেট ছিল শুধু কোটা না, এদের টার্গেট ছিল এই সরকারকে ক্ষমতাচ্যুত করা। এই জন্য যত লাশ পড়া দরকার লাশ তারা ফেলেছে। তাদের ভিতর থেকে যে স্নাইপার আর্মস থেকে যে তারা যে গোলাগুলি করেছে, তাদের ভিতর থেকে অনেকে কেউ কেউ বলছে বা দেখছে আর্মি পোশাক করে তাদের মধ্যে ঢুকে হত্যাকাণ্ড চালিয়েছে, পুলিশের পোশাক করে ঢুকে তাদের সেই হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা এমনও দেখেছি পুলিশ যখন প্রতিরোধ করার চেষ্টা করছে, পুলিশ বলতেছে ভাই আপনি এখানে কি করেন, আপনি কেন এখানে আসছেন, আপনি তো পুলিশ না। আবার সেখানে তাকে কানে কানে কি বলছে। তো এই বিভিন্ন কলাকৌশলে তারা একটা সন্ত্রাস, জঙ্গিবাদের রাষ্ট্র। আমি যেমন কিছু ছেলেদের সঙ্গে আলাপ করলাম, তারা যে ইনফরমেশন দিল, এখানে কেউ কেউ বলছে হিজবুত তাহরির সেখানে ছিল, এবং জামাতের বিভিন্ন সংগঠন রয়েছে তারা। কারণ পরবর্তীতে দেখেন আজকে ছাত্রলীগের বা ছাত্র দলের বিভিন্ন ছাত্র সংগঠন, গণতন্ত্রী মনে ছাত্রলীগ বা যারা যারা ছাত্র সংগঠন, তাদের সঙ্গে শিবিরের ছেলেরা কৌশলে তারা সংগঠন করেছে, ঢুকেছে। কারণ তারা জানে এই ছাত্রলীগের সঙ্গে থেকেই আমাদের ছাত্রদের কি চাহিদা, তাদের কি দাবি দেওয়া, এটার সঙ্গে তারা কাজ করেছে। আমি মনে করি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটা শুধু সাধারণ ছাত্র আন্দোলন না, এটা একটা ছাত্র শিবিরের ভিত্তি। এরা আমাদের সাথে থেকে এদেশের ছাত্রদের মনের ভাবটা বুঝে তারা সেই আন্দোলন করেছে। আসলে এদের কোনো মুরব্বী সংগঠন নেই। তাহলে এই ছাত্র সংগঠন কারা? বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, আমরা দেখেছি আমরা ছাত্ররা প্রথম নেমেছি, তার পিছনে ছিল মুরব্বী সংগঠনগুলো, তার রাজনীতির মূল সংগঠন। এরা কারা? আজকে দেখা যাচ্ছে কথা বেরোচ্ছে আমি তো ছাত্র শিবির করতাম, আজকে তারাই যারা ছাত্রলীগে ঢুকেছে তা আজকে ছাত্র শিবিরের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন পোস্ট নিয়ে আছে। তো এটা ক্লিয়ার, এটা তাদের দীর্ঘদিনের প্ল্যান। এটা আমরা বুঝতে পারিনি, ছাত্রলীগের ভুল ছিল কিছু, যারা বুঝতে পারে নাই। কারণ দেখেন একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতা থাকে, আমাদের দরজা ছিল সবার জন্য ওপেন। হ্যাঁ, আমাদের দরজা ছিল সবার জন্য ওপেন। এই দেশটাকে উন্নতি করার জন্য আসলে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে দেশটা গঠন করি। সেই জন্য তো ছাত্রলীগ কিছু হাত বাড়িয়েছিল বা তাদেরকে জায়গা দিয়েছিল। কিন্তু তারা তারা এই যে মুনাফিকি কাজটা করেছে, যে বেইমানিটা করেছে, আমাদের ঘরের মধ্যে ঢুকে আমাদের সব তথ্য জেনে আমাদের উপর ছুরিকাঘাত করেছে। সুতরাং এদের যে রাজনৈতিক চরিত্র আমরা দেখেছি বহির্বিশ্বে। আপনি দেখেন পৃথিবীর কোন দেশে ছড়িয়ে আছে? 3টা দেশে কি 4টা দেশে? সৌদি আরব, পাকিস্তান, সুদান। এদের রাজনীতিটা কি হচ্ছে? ধর্মের নামে যে দেশটা রাজনীতি করেছে, এরা এই দেশ ধ্বংস হয়ে গেছে। আজকে তারই ফর্মুলায় বাংলাদেশে যাচ্ছে। সুতরাং বাংলাদেশে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা যদি বারবার সুযোগ দেই, আমাদের বাংলাদেশের অস্তিত্ব তারা থাকবে না। আজকে এই দেশটাকে গৃহযুদ্ধের মধ্যে নিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়ে তারা তাদের কাজ করে যাবে। সুতরাং আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কের শক্তির আবার ঐক্যবদ্ধ হতে হবে। ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে। আমি একটু আমাদের খোকন ভাইকে জিজ্ঞাসা করতে চাই, যেটা ডক্টর আসিফ নজরুল আজকে বলেছেন, মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় জুলাইয়ের অভ্যুত্থান, সেই চেতনা থেকেই নাকি জুলাইয়ের অভ্যুত্থান আসলে হয়েছে? যদি সেটাই হয়ে থাকে তাহলে অনেক মানুষের প্রশ্ন, আমার কাছে প্রশ্নগুলো এসেছে, সেটা হচ্ছে যে তাহলে কোন সমন্বয়ককে আজকে এই দেখা যায়নি কেন? নামগুলো আমি বলি, যেমন আসিফ, যিনি আসিফ মাহমুদ, যিনি হচ্ছেন আমাদের, হ্যাঁ, নাহিদ, এদের কাউকে আসলে দেখা যায়নি কেন ভাই? যদি আসলে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায়, মানে 1971-এর ধারাবাহিকতাতেই যদি জুলাইয়ের গণ অভ্যুত্থান হয়ে থাকে, সেই চেতনা যদি আসলে আবার আমরা দেখতে পাই তারা বলতে চাচ্ছে, তাহলে তারা সমন্বয়করা আজকে কেউ ছিলেন না কেন? তাদের কোনো বক্তব্য কিংবা এই যে বুদ্ধিজীবী হত্যা যে একটা বিষয়, সেই বিষয় নিয়ে কোথাও কোনো কথা শুনিনি কেন? এটা আমার কাছে প্রশ্ন এসেছে, তাই আমি করলাম। আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। মুরাদ ভাই কিন্তু সেটার ব্যাখ্যা দিয়েছে অলরেডি, যে আসিফ নজরুল হলো যে আপনার মিথ্যে বলার উস্তাদ, সেই মিথ্যে প্রলাপ দেওয়ার উস্তাদ। আর সবচেয়ে বড় জিনিস, যারা আসে নাই তারা আসবে কিভাবে? তারা তো সেটা ধারণ করে না। তারা তো মুক্তিযুদ্ধকে, বিজয়কে তারা ধারণ করে না তাদের অন্তরে, যার জন্য তারা আজকে আসে নাই। তারা আজকে কোথাও যায়ও নাই, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে তারা কোনো কথাও বলে নাই, কোথাও যায় নাই। আপনি দেখেন আরেকটা জিনিস, আজকে নিউজে আপনারা অবশ্যই, যেহেতু আপনারা দেশে আছেন, আমরা প্রবাসে যদিও আমরা লেটে পাই, আপনি দেখেন আজকে ইউনূসের পায়ে জুতো ছিল।
উনি যখন শ্রদ্ধা জানাইতে গেছে ওনার পায়ে ছিল জুতো, আর আমাদের প্রেসিডেন্ট গেছে খালি পায়ে। তাহলে বুঝতে হবে আমাদেরকে কে কিভাবে আপনি মুক্তিযুদ্ধকে অন্তরে ধারণ করে। আপনি ইনুস সাহেব সম্পর্কে আমি শ্রদ্ধার সাথে বলতে চাই ওনাকে, উনি যেহেতু অনেক বড় শিক্ষিত, নোবেল পুরস্কার প্রাপ্ত, কিন্তু যারা প্রশ্ন করছে অতীতের বা মুরব্বীরা, তারা বলছে যে ইউনুস তো 1971 সালে যুদ্ধ করে নাই, যুদ্ধ সম্পর্কে ওনার কোনো বিবৃতি নাই, উনি তখন কোথায় ছিল সে ব্যাপারে কোনো বিবৃতি নাই ওনার, উনি কখনো সেটা ধারণা করে না। কেউ কেউ আবার বলছে যে উনি তো রাজাকার পন্থী ছিল। তাহলে সেই রাজাকার পন্থীরাই আজকে আপনার তারা ধারণ করে পাকিস্তানি, সোজা কথা যেটা, তারা পাকিস্তানি পতাকা তারা বুকে ধারণ করে, তারা বাংলাদেশের পতাকা বুকে ধারণ করে না, মুক্তিযুদ্ধকে তারা বুকে ধারণ করে না। 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস তারা মানে না। দেখবেন 16ই ডিসেম্বর আসতেছে, সেখানেও একই হবে, একই অবস্থা করবে তারা। তারা নিজেরাও করবে না, কাউকে করতেও দিবে না। আজ আমার এলাকাতে আপনার যেখানে 16ই ডিসেম্বরে আপনার সবাই মিলে সেখানে খাওয়া দাওয়া করা হয়, আপনার বিজয় উল্লাস করা হয়, বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ বাজানো হয়, সেখানে আমাকে প্রশ্ন করছে যে আমরা কি করব এখন, আমি বললাম যে তোমাদের জীবন বড় না, এখন এগুলা করা বড় যে জীবন বড়। আমি বললাম তাহলে স্থগিত রাখো, যা পারো ওই আল্লাহর রাস্তায় মসজিদে খাওয়াই দাও, মানুষজনকে আজ নতুবা প্যাকেট করে এমনি বিলাই দাও, আপাতত কারো নামের দরকার নেই, আল্লাহর রাস্তায় করে দাও। এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা। আমাদের সঙ্গে এই মুহূর্তে যেই দর্শকরা সংযুক্ত আছেন, আপনাদেরকে বলবো আমাদের পেজটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ বাংলা কথা মানুষের কথা বলে, সংগতির কথা বলে, অসঙ্গতির কথা বলে, বাংলা কথা আমাদের কণ্ঠে আপনার কথা। তো আমরা এখন দর্শকদের কিছু প্রশ্ন নিতে চাই। এখানে একজন প্রশ্ন করেছেন, ইউনূস সরকার জুতা পায়ে দিয়ে বুদ্ধিজীবী কবর স্থানে শ্রদ্ধা না অশ্রদ্ধা জানাতে গেছেন। এটা অলরেডি আমাদের খোকন ভাই সে প্রশ্নের উত্তর দিয়েছেন। আরো যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমরা দর্শকদের কাছ থেকে নিতে চাই। দর্শকদের কাছ থেকে কি আর কোনো প্রশ্ন রয়েছে? আমরা দর্শকদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। আচ্ছা, এই বিষয়ে অলরেডি খোকন ভাই আমাদেরকে তার মতামতটা দিয়েছেন। আমি আজকে শুনলাম যে বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে আওয়ামী লীগের মানুষ বলে এখানে কেন এসেছেন এরকম বলে কাউকে কাউকে বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে। এই বিষয়ে কি খোকন ভাই কিছু অবগত আছেন কিনা? হ্যাঁ, আমি আজকে আমি আপনার কি বলে আমাদের ফেসবুকে গ্রুপে একটা নিউজ পাইছি, যেটা আপনার রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে সেখানে একজন মুরব্বী, মানে অত্যন্ত মুরব্বী, সম্ভবত উনি 70-এর মতো বয়স হবে, উনি সেখানে গেছেন শুধু শ্রদ্ধা জানাইতে। তো ওনাকে 7-8 জন 10-12 জন হবে আপনার জামাতের কালো চশমা পরা, তারা জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন এখানে? কয় যে বাবা আজকে না মানে বুদ্ধিজীবী দিবস। কয় যে তাতে কি হয়েছে? কয় যে আমি একটু শ্রদ্ধা জানাইতেছি, একটু দোয়া করে যাই। কয় যে না আপনি এখান থেকে যান। কয় কেন বাবা, কেন আমি যাব? এই নিয়ে ওনাকে মানে হেস্তু নেস্তু, লাস্টে ওনাকে ট্যাগ দেওয়া হলো যে ও আপনি আওয়ামী লীগের লোক, দালালি করতে আসছেন, মানে মারবে এই অবস্থা। পরে দিয়ে উনি মাপ টাপ চায়, পরে ওখান থেকে কয় বাবা আমি চলে যাই তাহলে। এই হইলো আমাদের বাংলাদেশ। আমরা কোথায় আছি? আমরা গত 15 বছর আপু দেখেন, গত 15 বছরে এই ধরনের কোনো ঘটনা কোথাও ঘটে নাই আমার জানা মতে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, এই ধরনের আওয়ামী লীগ বলেন, বিএনপি, আওয়ামী লীগের লোকেরা বিএনপি জামাত বা কারোর উপরে কোনো ধরনের এই ধরনের অত্যাচার করে নাই। কেউ কবরস্থানে গেছে, কেউ কিছু করছে বা সে শ্রদ্ধা জানাইতে গেছে, তাকে এভাবে বাধা দেওয়া হবে, এভাবে মারা হবে, এভাবে নির্যাতন করা হবে, এভাবে হয়রানি করা হবে, এটা আমি এই প্রথম দেখতেছি আজকে। আমার 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 এখন প্রায় 59 বছর বয়স, আমি এই বয়সে এসে আজকে এগুলো দেখতেছি। কোন বাংলাদেশে আছি? কোন বাংলাদেশ নিয়ে চিন্তা করব? কাদের জন্য চিন্তা করব? একজন বলেছেন যে আজ এই দিবসে শমী কায়সার জেলখানায় খানা খাচ্ছে, এটা বাংলাদেশের কেমন ভাগ্য। এটা সত্যি, যেহেতু তার বাবা একজন বুদ্ধিজীবী ছিলেন।
এটা খুবই লজ্জাস্কর বিষয় এবং আমরা তাকে স্মরণও করছি। সে কারণে মুরাদ ভাইয়ের কাছে একটু একটা বিষয় জানতে চাই যে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ কথা বললে কিংবা আহ দেশের সার্বভৌমত্ব নিয়ে কেউ কথা বললেই আওয়ামী লীগ বলে তাদেরকে গালি দেওয়া হয়। আর মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলেন তারা কি সবাই আসলে আওয়ামী লীগ? তারা তো দেশের ভালোবাসার জায়গা থেকে ভালো মানে প্রেমের জায়গা থেকে, দেশপ্রেমের জায়গা থেকে এটা বলতে পারেন। কিন্তু আমরা এখন শুনছি যে কেউ দেশ দেশ নিয়ে কথা বললে বা সেই সময় পাকিস্তান হানাদার বাহিনী আসলে আমাদের সঙ্গে যা করেছেন সেগুলো নিয়ে কথা বললেই তাদেরকে আওয়ামী লীগ বলে গালি দেওয়া হয়। এর কারণ কি? আসলে এর মূল কারণটা হচ্ছে গিয়ে ওরা জানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে যে শক্তিশালী সংগঠন সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা ধর্ম নিরপেক্ষে বিশ্বাসী। আমরা জাতীয় চার মূলনীতির ভিত্তিতেই সেই 48 সাল থেকে শুরু করে 71 পর্যন্ত রাজনীতি এবং তারপর নির্বাচন, তারপর বাংলাদেশ স্বাধীন উত্তর যে বিষয়গুলো, সেখানে আলটিমেটলি যারা ধর্ম নিরপেক্ষে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে বা গণতন্ত্র যারা চর্চা করে, যারা উন্মুক্ত আহ মনা যারা সংস্কৃতি চর্চা করে, এরা স্বাভাবিক কারণেই ধর্ম নিরপেক্ষ দল হিসেবে কিন্তু আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, বিভিন্ন বাম সংগঠনগুলো বলেন, এদের পক্ষেই আসে। এরা কিন্তু সবাই আওয়ামী লীগের লোক তা না। আপনি চেতনা থেকে, নিজের জায়গা থেকে, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে আপনি কোন সংগঠনটা করবেন, আজকে সেখানে আপনার নিজে চুজ করতে হবে বাংলাদেশটা কোন সংগঠন, কোন রাজনৈতিক দল বাংলাদেশের জন্য ঠিক। আজকে আজকে 18 কোটি মানুষ যে ভুলের রাজনীতির কারণে, হয়তো তাদের কৌশলের কারণ হোক, আমাদের ভুলের কারণ হোক, আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটি তো প্রমাণ হলো। কেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ থাকবে? একটা দেশ দীর্ঘদিন রাজনীতির ফলে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটি স্বাধীন হয়েছে। সেই দেশের জাতীয় দিনগুলা একটা জেনারেশন শ্রদ্ধার সাথে স্মরণ করবে না? সেই দেশের ঐতিহাসিক দিনগুলা একটা রাজনৈতিক সংগঠন বা সরকার শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এটা কি ভাবা যায়? আজকে বাংলাদেশ তো স্বাধীন। আজকে এই স্বাধীনতা নিয়ে কেন প্রশ্ন আসবে? আজকে বাংলাদেশ আমরা সার্বভৌমত্ব সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আজকে সেই একটা সময় ছিল গ্রামে খালি পায়ে নৌকা করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। আজকে সারা বাংলাদেশের রাস্তাঘাট, আজকে সারা সারা বাংলাদেশে উন্নয়নের রোল মডেল আজকে বঙ্গবন্ধুর কন্যা। এই যে স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ সরকারের কারণে আজকে উন্নত হয়েছে। কারণ আওয়ামী লীগ দেশকে যেভাবে ভালোবাসবে, আওয়ামী লীগ বা রাজনৈতিক সংগঠন হিসাবে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আমরা দেশকে যেভাবে ভালোবাসবো, একটা মা বাবার সন্তান হিসেবে ভালোবাসবো। আজকে দেখেন কারা রাজনীতি করতে চাইতেছে, কারা আজকে ক্ষমতা আছে, তারা কেন স্বাধীনতার পক্ষে কথা বলতেছে না? কই, আমরা তো এর পূর্বেও যখন বেগম খালেদা যে ক্ষমতা ছিল, এরশাদ ক্ষমতা ছিল, তখন তো দেখিনি এতটা স্বাধীনতা বিরোধী। তারা স্বাধীনতা বিরোধী নিয়ে রাজনীতি করেছে, তারা বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে রাজনীতি করেছে, কথা সত্য, কিন্তু এত বড় নোংরামি করতে তো আমরা দেখিনি। তারা এমনকি 21শে আগস্ট গ্রেনেড হামলা করেছে আওয়ামী লীগকে নিঃসন্ন করার জন্য, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে তো টোটালি তারা যায়নি। আজকে এই দুইটা দল, এই যে জাতীয় পার্টি এবং বিএনপি, এদের কারণে আজকে জামাতের এই আস্ফোরণ। অথচ জামাত বাংলাদেশের রাজনীতিতে যদি সুষ্ঠু ভোট হয়, সুষ্ঠু ভোট যদি এখনো হয়, জামাত কিন্তু 5% উপরে ভোট পাবে না, 10 জনের এমপি বেশি এমপি দ্বারা হবে না। আজকে এই যে বৈষম্যের ছাত্র আন্দোলন 3 থেকে 4টা ছেলে হইতে পারে, আর কেউ হবে না। এদের 300 আসনের, এদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার মতো তাদের কোনো ভালো ক্যান্ডিডেট নাই। সুতরাং এরা স্বাধীনতার বিরোধী থাকবেই। এদের আর কোনো স্লোগান, এদের হাতে কোনো রাজনৈতিক ইতিহাস নেই, কোনো ঐতিহ্য নেই, অস্তিত্ব নেই। এই জন্য তারা স্বাধীনতার পক্ষে কোন শক্তিকে দাঁড় করে দিতে পারবে না। কিন্তু ওরা ভুলে গেছে এই বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা ঐক্যবদ্ধ হয়ে 71 যুদ্ধ করেছে। এই বাংলাদেশ কিন্তু সেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়ন হয়েছে। সুতরাং এত সহজ হবে না, তারা যেটা ভাবছে এত সহজ। তাদের ভিতর থেকে একদিন শুভবুদ্ধি দিতে হবে। আজকে যে আর্মিরা, আজকে যে পুলিশ, আজকে যে প্রশাসন, সচিবালয় থেকে যে একটা দেশের যে 3টা অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের আইন শাসন যা বুঝেন, আজকে তারা হয়তো ভয় কথা বলছে না, কিন্তু একদিন এরাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের ইজ্জত এদেশে লুটেছে, 30 লক্ষ শহীদ তো হয়েছে। এই মুক্তিযুদ্ধের পক্ষে সবাইকে থাকতে হবে। আজকে তারা সেগুলোকেই তারা ধর্ম প্রশ্নবিদ্ধ করছে যে আসলে কত লক্ষ শহীদ হয়েছেন, কত হাজার মা বোনের সম্ভ্রম তারা ছিনিয়ে নিয়েছেন, এগুলো নিয়ে তারা প্রশ্ন করছেন। আপনার কথা শুনতে শুনতেই আমার একটি চমৎকার জিনিস সামনে এলো, আমি এটা সবার উদ্দেশ্যে পড়ে শোনাতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি মুছে ফেললেই কি ইতিহাস মুছে যাবে? কিছুদিন আগেও আপনাদের অর্থনৈতিক অগ্রগতির উদাহরণ দিত বিশ্ব, কিন্তু এখন আপনারা কোন পথে যাচ্ছেন? ডক্টর সাজিদ তারার, পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদের কথা এটি। তো আমি একটু খোকন মজুমদার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করব,
এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে, এটা তারা বলে অভ্যুত্থান, কিন্তু আমরা মানে এখন অনেকেই বলছেন যে এটা আসলে একটি জঙ্গি হামলা ছিল। তো অগস্টের 5 তারিখে আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এরপরে তাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলে বাংলাদেশে আসলে বাংলাদেশ কতটুকু সামনে আগাতে পারবে বলে আপনি মনে করেন? আপু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা পতাকা, একটা দেশ। আপনি সেদিনই মুছে ফেলতে পারবেন বঙ্গবন্ধুকে, যেদিন আপনি বাংলাদেশকে মুছে ফেলবেন। এর আগে কোনোদিন মুছে ফেলা সম্ভব এর নয়, কারণ কারণ জাতির কি পিতা। ছিল? মানে আমি একটু বিশেষভাবে জানতে চাই যে একটি বিপ্লব হতে পারে, একটি সরকার পতনের ষড়যন্ত্র কিংবা ইচ্ছা থাকতে পারে, এর দোষ ত্রুটি নিয়ে আলাপ করবো না আমি, একটা হতেই পারে, কিন্তু মানে ভারতে তো দেখি না যে মহাত্মা গান্ধীর কোনো মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, সুভাষ বসুর কোনো মূর্তি ভেঙে ফেলা হচ্ছে বা এরকম কোনো কিছু করা হচ্ছে। এই যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত, এর কারণটা কি এবং সেটা 5 তারিখেই কেন? আপনি শুধু এর সাথে শুধু আসলে ইন্দিরা, কোটা শুধু আন্দোলনের সম্পর্ক গান্ধীজি না, কোথায়? শুধু গান্ধীজি না আপু, আপনি দেখেন জিন্না, জিন্নার ছবি তাদের তো অফিসে থেকে টাঙ্গানো আছে। তারা তো অনেক বড় মুসলিম দেশ। তোমরা এখানে মুসলিম দেশের দোহাই দাও জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা কিভাবে ইব্রাহিম? জাতির পিতা উনি হলো যে মুসলিম ধর্মের জাতির পিতা, আর আমাদের জাতির পিতা হলো বাংলাদেশের জাতির পিতা। আমাদেরকে এটা তো একবারেই সহজ, এটা একটা বাচ্চারাও বুঝে। এরপরে আজ যে জাতির পিতাকে অবমাননা করা, এটা অর্থ আসলে আপু ওই মেইন জায়গায় ওটাই যে তারা সহ্য করতে পারে না বাংলাদেশকে। আর বাংলাদেশ মানেই হলো যে আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই হলো যে বঙ্গবন্ধু। যার জন্য তারা এটা সহ্য করতে পারে না, সেই আপনার পাকিস্তানের পেতার তারা, যার কারণে বঙ্গবন্ধু তারা তো আসলে কারোর কোনো দলের কোনো নির্দিষ্ট দলের নন। না। আপনি উনি উনি দেখেন উনি আপু, দলে না। এই যে উনি কোনো 32 নম্বরে যেসব দালিলিক ছিল, আমাদের 71-এ মহান মুক্তিযুদ্ধের যেসব দলিল ছিল, এবং বঙ্গবন্ধুর যেসব কাপড় চোপড় ছিল, পাইপ ছিল, ঘড়ি ছিল, চশমা ছিল, সেই বাড়ি কি অন্যায় করেছে? সেটা একটা জাদুঘর। আপনি জাদুঘরকে ধ্বংস করেন। আজ গণভবন হলো আমাদের দেশের একটা একটা জায়গা, সেখানে যে কোনো প্রধানমন্ত্রী আসবে, যে সব প্রেসিডেন্ট আসবে, তারা যে কোনো লোক এসে সেখানে থাকতে পারে। সেই গণভবনে কি অন্যায় করছে? সেই গণভবনে আপনারা ভাঙচুর করে সেখানে আছে আপনারা, সেখানে কি ওই যে আপনার 24শে অগস্টে যারা মারা গেছে তাদেরকে আপনি জাদুঘর বানাইতেছেন। শুধু ভাঙচুর বানান না, এখন। সেখানে আসলে যে ধরনের কিছু চিত্র আমরা দেখেছি 5 তারিখ, সেটা আসলে বহির্বিশ্বের কাছে জাতি হিসাবে আমরা নিজেদেরকে কিভাবে তুলে ধরেছি, এটা খুবই বড় একটি প্রশ্ন, যে আমরা কতটা শিক্ষিত জাতি বা মানে এটা কোন রুচির পরিচয় দিয়েছি আমরা, সেটা একটা অনেক বড় প্রশ্ন। আমি মুরাদ ভাইকে একটু জিজ্ঞাসা করব যে তারা কি কোনো আতঙ্ক কিংবা ভয় বা কি উদ্দেশ্যে আসলে তারা একই প্রবাসীরা, দিনে এত পরিকল্পিত ভাবে একই টাইমের মধ্যে এত কিছু ধ্বংস, একই সাথে সরি 25 আপু, নম্বরের আমার বাড়ি ধ্বংস। মাইক্রোফোনে একটু সমস্যা করতেছে সম্ভবত। জি ভাইয়া, জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমি হ্যাঁ, একটু মুরাদ ভাইকে জিজ্ঞাসা শোনা করছিলাম যাচ্ছে না। যে এটা আচ্ছা, মুরাদ ভাইয়ের কাছে চলে যান, আমি পরে অ্যাড হব। হুম, মুরাদ ভাই, এই আসলে যে এত একই সময়ে, একদম টাইম গুলো একই সময় ছিল, একই সময় একসাথে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি এই জ্বালাও পোড়াও এই বিষয়গুলো, এটার কারণ কি? এটা কারণ হচ্ছে ওরা ওরা যেটা করতে চাচ্ছে এটা তাদের পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। একটা গ্রুপ ধ্বংস করবে, একটা গ্রুপ অগ্নিসংযোগ করবে, একটা গ্রুপ লুটপাট করবে, একটা গ্রুপ সরকারি বাসভবনগুলো ধ্বংস করবে, সরকারি সংস্থা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে। মানে একই দিনে একই সাথে তারা করবে। এটা হচ্ছে তাদের তারা আসলে বিপ্লবের। কি মুছে ফেলতে চায় বলে আপনি মনে করেন? তারা কি মুছে ফেলতে চাচ্ছে? এই তারা তারা তো বঙ্গবন্ধুর নাম কি আসলে মুছে ফেলা সম্ভব বাংলাদেশ না, থেকে? এটা সম্ভব না। এরা মূলত স্বাধীনতার বিপক্ষের শক্তি। তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের যত ইতিহাস ঐতিহ্য সবকিছু ধ্বংস করতে চায়, কিন্তু এরা বুঝতে পারে না। আপনি দেখেন, আজকে একটা মসজিদে যদি আগুন লাগানো হয়, যেমন বিভিন্ন মুসলিম দেশে যে যুদ্ধগুলো চলছে, গৃহযুদ্ধ, একটা মসজিদে আগুন লাগলে সেখানে কোরআন শরীফ থাকে, কোরআন শরীফ পুড়ে ফেলা হয়, তাহলে কি কোরআন শরীফ ধ্বংস হবে? আজকে তারা ধ্বংস করে মুক্তিযুদ্ধের দালিলিক যত ডকুমেন্ট গুলো যে তারা পুড়ে ফেলে, সেটাকে মানে ধ্বংস করতে পারবে? পারবে না। কারণ এটা তো আমাদের কাছে আছে, সবার কাছে আছে, ইতিহাস আছে। সুতরাং এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীর ধ্বংসাত্মক একটা জঙ্গিবাদী গোষ্ঠী। এরা
সামনের এদের যে রূপটা ছিল, পিছনে ছিল এক ভয়ঙ্কর রূপ, এবং আগামীতে তারা সেই কাজগুলো করবে, এবং ধীরে ধীরে সারা বাংলাদেশে তারা সেটা করতেছে। তারা গ্রাম থেকে শুরু করে উপজেলা, উপজেলা থেকে জেলা, বিভাগ, রাজধানী সব জায়গায় তারা করতেছে। তারা অফিস আদালতে করতেছে একই জিনিস। সুতরাং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যকে, মুক্তিযুদ্ধের কোনো কিছু তারা ধ্বংস করতে পারবে না স্বাভাবিক কারণে, এবং হয়তো সাময়িক কারণে তারা ধ্বংস করতে পারলো, এটা আমরা আবার পুনর্জীবিত করবো। কিন্তু দুর্ভাগ্য, তারা তো সংবিধান সংস্কারও নয়, একদম সংবিধান পরিবর্তনও করতে চেয়েছেন। মানে এটা আমি জানি না, মানে সার্বভৌমত্বের উপর আঘাত বলবো আর কি, এরকম একটা বিষয়। তো এই পরিবর্তন, সংস্কার, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা, সমস্ত কিছু, বঙ্গবন্ধু কারো ব্যক্তিগত সম্পদ নয়, বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নয়, উনি বাংলাদেশের। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ নামটি আসলে একে অপরের সাথে ওতপ্রোত। তো এই মূর্তি ভেঙে ফেলে, ছবি নষ্ট করে দিয়ে কি আসলে এটা, এই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম কি আসলে মুছে ফেলা সম্ভব কিনা? এই যে পাকিস্তানি বংশোদ্ভূত একজন রাজনীতিবিদ, তিনি এই প্রশ্ন আসলে করেছেন। তো এই বিষয়ে খোকন ভাই যদি একটু বলতেন যে তারা এটা আসলে কোন চিন্তা থেকে করছেন, এই আক্রমণের কারণ কি, বঙ্গবন্ধুর উপর এই আক্রমণের কারণ কি? ধন্যবাদ আপু। শোনা যায় তো? জি, শোনা জি। যাচ্ছে। আপনার বিশেষ করে 5ই আগস্টের পরে তারা যা শুরু করছে, জাতির পিতা বঙ্গবন্ধুর মুরাল ভাঙ্গা, বলতে খুবই লজ্জা লাগে আপু। এইসব কথা কি বলবো, এই এই মানে ওপেনলি খুবই লজ্জা লাগে। আমার কান্না আসে যখন বঙ্গবন্ধুর উপর তারা যে অত্যাচার করছে, এটা আসলে সহ্য করার মতো না। আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে অনেক কথা বলছে, সেটাও সহ্য করা যায়। যখন বঙ্গবন্ধুর উপরে যখন কোনো অত্যাচার করছে, যখন আপনি কি বলবো, মাথার উপর দাঁড়ায় যখন ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটাইছে, এগুলা আসলে মেনে নেওয়ার মতো না। এটা এটা পৃথিবীর কোথাও কেউ মেনে নিতে পারবে না। আপনি দেখবেন কোনো একদিন এদের উপর আল্লাহর গজব পড়বে, আল্লাহ এদের বিচার করবে। আমি মুসলমান, আমি সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস আছে আমার। ইনশাআল্লাহ আল্লাহ এটা বিচার করবে। তারা যেই কাজ করছে, আজ আপনি পাকিস্তানি আপু, পাকিস্তানি যে সাংবাদিক এ কথাটা বলছে, অথবা যে বলছে, আজ থেকে 5ই আগস্টের আগে তারা তাদের ফেসবুকে কি দিত, যে তোমরা তোমাদের শেখ হাসিনাকে আমাকে পাকিস্তানে দিয়ে দাও, পাকিস্তানের দুরবস্থা। তার অর্থ কি? তার অর্থ শেখ হাসিনা বাংলাদেশের কোথায় আনছিল? সেই 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 সুন্দর বাংলাদেশকে, সেই এত সুন্দর সাজানো গোছানো বাংলাদেশকে তোমরা শেষ করে দিছ। আর জাতির পিতা নিয়ে আজ প্রশ্ন উঠতেছে। কেন উঠবে জাতির পিতা নিয়ে প্রশ্ন? এটা তো আপনার অলরেডি এটা সমাধান হয়ে গেছে। নিশ্চয়ই আজকে জয় বাংলা আজকে তোমরা বন্ধ করে দিতেছ। জয় বাংলা তো এটা তো সমাধান হয়ে গেছে। জয় বাংলা কি, এটা কি আমাদের স্লোগান? ওনার উপরে, ওনার মূর্তি, মোরাল ছবির উপরে আঘাতের আগ পর্যন্ত হয়তো অনেক মানুষ বুঝতে পারেনি। আমার ধারণা ওই মুহূর্তে অনেকের চেতনা ফেরত আসবার কথা, বহির্বিশ্বের মানুষ বিস্মিত হয়েছে, এবং তখন অনেক অনেক কিছু এটার পেছনের কারণ ধরতে পেরেছে যে আসলে এটি শুধু কোটা আন্দোলন ছিল না। আমাদের আজকের লাইভের সময় প্রায় শেষ। আমি আমাদের শেষ করবার আগে একটু ছোট্ট কিছু জিনিস বলতে চাই। আজকে 14ই ডিসেম্বর, 1971 সালের ডিসেম্বরের এই দিনে বাংলাদেশের বিজয় আসন্ন জেনে এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী ও আলবদর বাহিনী যৌথভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের তাদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈশাচিক নির্যাতনের পরে হত্যা করেন। আহ তারপরে 14ই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে সর্দার শরণ সিং বলেন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে আক্রমণাত্মক তৎপরতা বন্ধ করলে এবং বাংলাদেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে সমাধানের পথের দিকে এগোলে তবেই ভারত নিজেদের সেনা প্রত্যাহার করবে। জাতিসংঘে মার্কিন দূত জর্জ ডব্লিউ বুশের এখানে ভারতের গভীর অভিসন্ধি লুকিয়ে আছে। সেই অভিসন্ধি আসলে কি? প্রশ্নের জবাবে সর্দার সিং বলেন, আমি মাননীয় মার্কিন প্রতিনিধির কাছে জানতে চাই, তিনি কি পাকিস্তানের অভিসন্ধি জানতে চেষ্টা করেছেন? পাকিস্তানের যুদ্ধ ঘোষণা এবং ভারতের আঞ্চলিক সীমানা লঙ্ঘনের পেছনে পাকিস্তানের কি অভিসন্ধি রয়েছে তা কি আপনি বা আপনার সরকার জানার বিন্দুমাত্র চেষ্টা করেছেন? তো আমরা জানি যে আমাদের আহ স্বাধীনতা এবং বিজয় লাভের পিছনে ভারতের 17,000 সৈন্য
প্রাণ দিয়েছিলেন, সেটার কোনো যথাযথ আমরা কোথাও কোনো সেভাবে সম্মান দিতে পেরেছি কিনা আমি জানি না। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে একটু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর আবারও সকল বুদ্ধিজীবী শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে চাই। এবং আপনারা দুজন যে আজকে আমাদেরকে এত সুন্দরভাবে সময় দিয়েছেন এবং অনেক কথা তুলে ধরেছেন, সেই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই। যাবার আগ মুহূর্তে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনারা দুইজন যদি দেশ এবং জাতির উদ্দেশ্যে কিছু বলতে চান। খোকন ভাই। ধন্যবাদ আপু। লাস্ট মুহূর্তে, আমি আমার দেশকে ভালোবাসি, আমার পতাকাকে ভালোবাসি। আমি চাই আমার এই 18 কোটি মানুষ, দেশের মানুষ, বাঙালিরা ভালো থাকুক, সুন্দরভাবে তাদের জীবন যাপন করুক। এটাই হলো আমার একমাত্র চাওয়া। আমি ক্ষমতায় কে আছে আমার সেটা চাওয়া না। আমার চাওয়া হলো যে আমার দেশের মানুষ, আমার বাংলাদেশ যেন শান্তিতে থাকে, সুস্থ থাকে, সেটাই হলো আমার চাওয়া। জয় বাংলা। আসসালামু আলাইকুম। মুরাদ ভাই কাছে ধন্যবাদ আপনাদের সবাইকে। কিছু বলার থাকে। সর্বশেষ এটুকু বলবো, আজকে যেহেতু আমাদের অস্তিত্বের উপরে, আমাদের ইতিহাস ঐতিহ্য আঘাত এনেছে, আমাদের আবার সেই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, কৃষ্টি, সভ্য, কালচার সবকিছু ধরে রাখতে হলে আমাদের আবার সেই 71 চেতনা নিয়ে সামনে আগাতে হবে। কারণ আমাদের কাছে এটা পরিষ্কার, আজকে স্বাধীনতা বিরোধী শক্তি একটা উগ্র গোষ্ঠী বাংলাদেশ ক্ষমতা দখল করেছে। এদেরকে প্রতিহত করতে হবে, এদেরকে আমাদের বিভিন্ন ভাবে প্রতিহত করতে হবে। সবাইকে আহ্বান জানাবো, দেশে বিদেশে আমরা আগের মতো ঐক্যবদ্ধ হয়ে মুক্তির সপক্ষে শক্তি এক হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং আজকে দর্শকবৃন্দ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা প্রত্যেক শনিবার রাত 10টায় লাইভে আসি। আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের পেজটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন। বাংলা কথা, আমাদের কণ্ঠে আপনার কথা। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।